বলেছিল পড়েছি, শুভজিৎ বোঝাও, ওলবার্স প্যারাডক্সটা বোঝাও। হ্যাঁ, ওটা তো মানে যেটা দেখলাম যে মানে যদি আমরা দেখি মানে স্টার্স গুলো পুরো হোমোজেনিটি এবং আইসোট্রপিক মানে সব দিকেই রয়েছে, মানে যেদিকেই তাকাবো আকাশের মানে সেদিকেই স্টার দেখতে পাবো, একটা যে ডিস্টেন্সেই থাকুক না কেন, তো সেটা থেকে লাইট আসবে। তো মানে রাতের আকাশে মানে যেদিকেই তাকাবো সেদিকেই স্টার দেখতে পারবো, মানে দিনের থেকেও বেশি ব্রাইট হবে রাতের আকাশ, এরকমই তো। প্যারাডক্সটা কোথায়? প্যারাডক্সটা মানে কিন্তু আমরা তো সেটা দেখি না, রাতের নাইটটা তো নাইট স্কাইটা তো ডার্ক, কিন্তু মানে আমরা যদি হোমোজেনিটি আর আইসোট্রপি ব্যাপারটা দেখি আচ্ছা, এখানে বেশে একটা কথা বলে সেক্ষেত্রে। দিই, এই এই যে দুটো টার্ম বলো না, এই হোমোজিনিটি এন্ড আইসোট্রপি, তোমরা যখন এরপর এখানে আমি দিয়েওছিলাম কসমোলজিক্যাল প্রিন্সিপাল বলে, তো অনেক সময় অনেক জায়গায় ইন্টারভিউতে এই কোয়েশ্চেনটা করে যে কসমোলজি যে পড়তে যাচ্ছে বেসিক কিছু অ্যাজাম্পশনস রয়েছে, ঠিক আছে, কসমোলজি তার মধ্যে এই দুটো টার্ম হচ্ছে একদম টপ মোস্টে বসে থাকে, যে আমরা ধরে নিই ইউনিভার্সটা হোমোজিনিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ আইসোট্রপিক। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি হোমোজিনিয়াস আর আইসোট্রপিক হয়, আমরা যখন এই ছবিগুলো তুলি তারার আকাশে, সেটা তো হোমোজিনিয়াস বা আইসোট্রপিক দেখে মনে হয় না। যে ছবিগুলো আমাদের হাতের সামনে আমরা দেখতে পাই, যে বিভিন্ন নেবুলা হেনা তেনা সবকিছু যে দেখা স্ট্রাকচার রয়েছে, কখনোই সেটা হোমোজিনিয়াস বা আইসোট্রপিক দেখে মনে হয় না। তাহলে কসমোলজি কি করে সেটাকে হোমোজিনিয়াস আইসোট্রপিক ধরে এন্টায়ারলি সব ক্যালকুলেশন গুলো করলো? এটাও একটা কোয়েশ্চেন, মানে এটা একটা ইন্টারভিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ কসমোলজি যখনই তুমি বলবে তোমার ইন্টারেস্ট, তখন ফার্স্ট জিজ্ঞেস করে যে কসমোলজির বেসিক প্রিন্সিপাল গুলো কি, তখনই সবাই এই হোমোজিনিটি আইসোট্রপিটা বলে। তো এই হোমোজিনিটি আর আইসোট্রপিটা মানে কিভাবে কসমোলজিতে অ্যাপ্লিকেবল হলো, কিন্তু আমরা যখন দেখি ছবিগুলো সেগুলো তো কোনোভাবেই আইসোট্রপিক বা হোমোজিনিয়াস লাগে না। তাহলে আইসোট্রপি আর হোমোজিনিটি কি সেন্সে ইট ইজ ভ্যালিড, বলতে পারবে? মানে খুব লার্জ স্কেলে সেটাকে মানে বলা যেতে পারে, লার্জ মানে স্কেলে, অনেক এক্স্যাক্টলি। সোর্স। তাহলে হ্যাঁ, এই কথাটাই এটাই বোঝানোর জন্য বলছিলাম যে তুমি যখন এই হোমোজিনিটি এবং আইসোট্রপি কথাটা বলবে, তোমাকে এই লার্জ স্কেলটাও বলতে হবে, কারণ কসমোলজির আর একটা অ্যাজাম্পশনই হচ্ছে এই লার্জ স্কেল। ও আমরা ছোটখাটো স্কেলে সেই হোমোজিনিটি বা আইসোট্রপিকে অ্যাপ্লাই কোনোদিনই করতে পারবো না। সো এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। আচ্ছা, তুমি বলছো যে আমার রাতের আকাশও প্রত্যেকটা তারা খুব উজ্জ্বল হওয়া উচিত ছিল এবং আমাদের সেটাকে প্রতিদিক থেকে এবং সব দিক থেকে সমানভাবে উজ্জ্বল দেখা উচিত ছিল, ব্যারাস আমরা রাতের আকাশকে কালো দেখছি। দ্যাট ইজ দ্য প্যারাডক্স, তাই তো? হ্যাঁ, তাই কি কথা? আচ্ছা, সুশোভনেরও পড়া হয়ে গেছে অলমোস্ট প্যারাডক্স, কি বলবে? হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে মানে আমরা আগে যখন ওলবার্টস প্যারাডক্সের আগে একটা জিনিস অ্যাজিউম করা হতো যে ইউনিভার্সের সাইজ হচ্ছে ইনফাইনাইট, আর ইউনিভার্স স্ট্যাটিক ইউনিভার্স, মানে এক্সপ্যান্ড করছে না, মানে স্ট্যাটিক জিনিস, স্টেডি স্টেট ইউনিভার্স এটা। আর ইন্টারস্টেলার মিডিয়াম কনসেপ্ট তো তখন মানে ইউজ করা হতো না, মানে ইন্টারস্টেলার মিডিয়ামে যে লাইট অ্যাবজর্ব হতে পারে বা সেই ধারণাটা তখন ছিল না। তো এবার ইউনিভার্সের সাইজটাও এতটাই বড় যে অনেক দূরে যে তারাগুলো আছে বা স্টার গুলো আছে সেখান থেকে এখনো লাইট আমাদের কাছে এসেই পৌঁছায়নি। মানে ইউনিভার্সের এজটাই মানে সেই এতটাও বেশি না যে সেখান থেকে লাইটটা আমাদের কাছে এসে পৌঁছাবে। তো সেই জন্য মানে এই তিনটে কনসেপ্টই ভুল। পরবর্তীকালে দেখা গেল যে ইউনিভার্সের সাইজটাও ফাইনাইট, ইউনিভার্স এক্সপ্যান্ডও করছে, আর ইউনিভার্সের যে সমান এজ মানে যে বয়স সেটাও মানে একটা ফাইনাইট বয়স। তো সেই জন্য আর কি তাহলে সেটা দিয়ে কিভাবে প্যারাডক্সটা, মানে ও যেটা বললো যে রাতের আকাশটা কালো দেখাচ্ছে কেন, যেহেতু ফাইনাইট এজ, তাই মানে ফাইনাইট এজ তার মানে সেই দূরবর্তী তারাগুলো থেকে আলো এখনো এসে পৌঁছায়নি আমাদের কাছে, আর ইন্টারস্টেলার মিডিয়ামে অ্যাবজর্ব হচ্ছে বিভিন্ন লাইট, আর পুরোটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, আমাদের যে অ্যাটমসফিয়ারের ব্রাইটনেস কিছুটা এফেক্ট আছে। আর এফেক্ট ইউনিভার্স যেহেতু আছে। এক্সপেন্ড করছে তাই জন্য দূরবর্তী তারাগুলো আরো দূরে চলে যাচ্ছে, তাই জন্য লাইটটা আসতে মানে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে, তার যে কারণে মানে আমাদের যে ভিজিবল ফ্রিকোয়েন্সি বাইরে চলে যাচ্ছে, ভিজিবল ফ্রিকোয়েন্সির বাইরে চলে আছে। তাহলে তোমাদের সবার পয়েন্টগুলো যেটা প্রথম আমার মানে সেটা আমি বুঝলাম, সেটা হচ্ছে 1 নম্বর, আমাদের ইউনিভার্সটা হোমোজিনিয়াস কিংবা আইসোট্রপিক নয়, সেই জন্য চারদিকের যেরকম সবার ক্ষেত্রে একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার কথা সেটা হয় না। 2 নম্বর বললে যে আগে স্ট্যাটিক ইউনিভার্স ধরে নেওয়া হয়েছিল বলে এবং তার টাইমটা ইনফাইনাইট, মানে লাইফ টাইম বা এজটা ইনফাইনাইট ধরে নেওয়া হয়েছিল বলে সেক্ষেত্রে সব তারা থেকে আলো এসে পৌঁছচ্ছে না, যে এই ব্যাপারটাকে এক্সপ্লেন করা যায়নি।
যেটা পরবর্তীকালে রিজলভ হয়েছে। আর অভিরূপ বলছো যে যতটাই আসুক না কেন ইন্টারস্টেলার মিডিয়ামে অ্যাবজর্পশন হতে পারে বা ভেতরে কোনো ঘটনা ঘটছে যেটার জন্য কিনা পুরোটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না এবং তার ফ্রিকোয়েন্সিটা সেক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে। এই তিনটে পয়েন্ট তোমরা বললে, তাই তো? তো যাই হোক, ওলবার্স প্যারাডক্স মানে তোমরা যেটা মোটামুটি বুঝেছো সেটাই, যে হ্যাঁ আমাদের এই ওলবার্স প্যারাডক্সের আগে স্ট্যাটিক ইউনিভার্সের একটা কনসেপ্ট ছিল, যেই কনসেপ্টটা দিয়ে কোনোদিনই এটাকে ব্যাখ্যা করা সম্ভব হয়নি যে আমাদের রাতের আকাশ কেন কালো দেখাচ্ছে। তো সেটাকে কারেক্ট করার জন্যই এই সবগুলো পরে এই যে রেজলিউশনস অফ ওলবার্স প্যারাডক্স সেগুলোকে আনা। তো বেসিক্যালি ওই ব্যাপারটাও এখানে খুব ইম্পর্টেন্ট, যেটা সুশোভন লাস্টে বলেছিল যে যেহেতু আমাদের পৃথিবীটা মানে ইউনিভার্সটা এক্সপ্যান্ডিং, তাহলে কি হয় এক্সপ্যান্ডিং মানে এটা নয় যে একটা বল সেটা টেনে টেনে বড় হচ্ছে। এক্সপ্যান্ডিং মানে হচ্ছে যে তারাগুলো, সেই তারাগুলো নিজেদের মধ্যে দূরত্বটা আরো বাড়ছে। এমন নয় যে একটা তারা আজকে এখানে ছিল সে অনেক মানে সে হেঁটে হেঁটে অনেক দূরে চলে গেল, দিস ইজ নট দ্য এক্সপ্যানশন। এখানে এক্সপ্যানশন মানে হচ্ছে যে আমার দুটো তারা তাদের রিলেটিভ ডিস্টেন্স সেটা বেড়ে যাচ্ছে। এবার সেটা বেড়ে যাওয়ায় কি হচ্ছে, যে পথটা ওর আসার কথা সেই পুরো পথটা হয়তো ওই টাইমের মধ্যে ওটা কভারই করতে পারেনি, কিংবা সেখানে ওই ইন্টারস্টেলার মিডিয়াম গুলো থাকার জন্য লাইট গুলো অ্যাবজর্ব হয়ে গেছে। এবং তাই জন্য রাতের আকাশে আমাদের যদিও অনেক ব্রাইট তারা দেখতে পাওয়া উচিত ছিল, অনেক বেশি উজ্জ্বল হওয়া উচিত ছিল, তার জায়গায় আমরা অন্ধকার আকাশ পাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকের? অদিতি বুঝতে পেরেছো? অদিতি, অদিতি, আচ্ছা তো একবার চট করে আর অদিতি দিদি এটা রিড বলছি আউট যে করে ফেলো। বলছি যে এই যে এক্সপ্যান্ডিং ইউনিভার্সের ব্যাপারটা, এটা তো মানে আরেকটাও যে ব্যাপার হতে পারে যে স্টার থেকে যে লাইটটা আসছে মানে এক্সপ্যান্ড হচ্ছে যেহেতু ইউনিভার্স, তো লাইট ওয়েভটাও তো ওয়েভলেন্থটাও তো মানে ইনক্রিজ করবে না? তাহলে ধরো ইনক্রিজ যেটা করতে ও করতে মানে বলছিল একটা সময়। অভিরূপ, হ্যাঁ 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 যেটা হচ্ছে ওই ফ্রিকোয়েন্সি চেঞ্জ বললো, যেটা তোমরা ইয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ শিখবে, বলো শিখবে কি আগের দিনে একটু বলেছে যে রেড শিফট ঘটনাটা কি, এটাই তো রেড শিফট ঘটনাটাও তো তাই, এই ওয়েভলেন্থের চেঞ্জ। সেখান থেকেই তোমরা যখন ওই স্কেল ফ্যাক্টর ওগুলো পড়বে সেটা তো রিলেট করবে এই এক্সপ্যান্ডিং ইউনিভার্সকে ওইভাবেই, যে হ্যাঁ হতেই পারে যে সেই ল্যামডা বা সেই ফ্রিকোয়েন্সি রেটে সেটাও তো চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলে সেটা হয়তো আমরা দেখতেই পাচ্ছি না, হারিয়ে যাচ্ছে, সেটাও একটা পয়েন্ট। ঠিক আছে, বুঝতে পারলে? কে ছিল যেন? শুভজিৎ তো? হ্যাঁ, তো ইয়ে কি নাম ওর? অদিতি, একবার তুমি এটা পড়ে ফেলো, ডান দিকের ওলবার্স প্যারাডক্স এন্ড রেজলিউশন অফ ওলবার্স প্যারাডক্স থেকে পড়ো। Named for Wilhelm Olbers but known to যদি Kepler পিডিএফটা একটু বড় করো না। এক মিনিট ধরো, ঠিক আছে ঠিক আছে। হুম হুম ঠিক আছে। named for Wilhelm Olbers but known to Kepler and Halley. Consider spherical shell of radius r and thickness dr. Number of stars in this shell is 4 pi r square n dr, where n is number density of stars. Flux from each star is L by 4 pi r square. Therefore, flux from shell is F equals to 4 pi r square n dr. L by 4 pi r square equals to n L dr. তাহলে এখানে নাম্বার ডেন্সিটিটা আছে, পড়ে নাও। Independent of R. Therefore, in an infinite universe, night sky should be as bright as a typical stellar surface, since any line of sight will hit a star and stars block light from behind them. So why is the sky dark at night? Resolutions of Olbers paradox. Light is absorbed by the intervening dust, suggested by Olbers, doesn't work. Dust would heat up over time until it reached the same temperature as the stars that illuminate it. Universe has finite size, suggested by Kepler. This works. Integral is truncated at finite r. But static finite universe would collapse under its own gravity that is unstable.
Universe has finite age. Light from stars more than সিটি ইউনিভার্স মানে ওটা হচ্ছে ডিস্টেন্সটা বুঝিয়েছে। distant has not had time to reach us. Universe is expanding. Effective temperature of distant starlight is redshifted down. This effect this last to provide resolution to Olber's paradox. তাহলে এই অবধি ক্লিয়ার ওলবার্স প্যারাডক্স? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দিদি। এবার আচ্ছা সুশোভন, ওই অঙ্কটায় একটা ভুল হচ্ছিল, সেটা কি বলতো? যখন তুমি জিএমএম বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর বসাচ্ছ, সেখান থেকে তোমার ফর্মুলাটা আসছিল তো ভি স্কোয়ার ইকুয়াল টু জিএম বাই আর। এবার ওখানে তুমি যে মাসটা নিচ্ছিলে সেই মাসটাকে কি ধরছিলে বলো? ওই স্টারের মাসটাকে ধরে নিচ্ছিলে। আচ্ছা m0 m বলছো তুমি? হ্যাঁ, ওই রুটের ভেতরে যে মাসটা জিএম বাই আর, ওর ভেতরের মাসটার ক্ষেত্রে তুমি আর ওই এমটাকে রেখো না, মানে ওই মাসটা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। মানে আমি কি শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আমি বললাম রুট জিএম বাই আর যে ফর্মুলাটা নিচ্ছিলে না, ওটা কিভাবে আসছিল? জিএমএম বাই আর স্কোয়ার ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর দিয়ে করছিলে। এবার সেক্ষেত্রে তোমার স্টারটার চারপাশে প্ল্যানেটটা ঘুরছিল, তাই তো? তুমি স্টারের মাসটাকে ওখানে ফিক্স করো, স্টারের মার্কসটা ওখানে ফিক্স। এবার তোমার প্ল্যানেটটা ঘুরছিল, তার মানে আমি যে রুট জিএম বাই আর নট পাচ্ছিলাম, ওর ভেতরে যে মাসটা থাকবে সেটা কিন্তু কোনো স্টারের মাসটা নয়, সেটা কিন্তু প্ল্যানেটটার মাস। মানে জিএমএম বাই আর স্কোয়ার ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর, সেখানে তো দুটো এম আসে, যে এমটা সেখান থেকে নালিফাই হয়ে যাচ্ছে সেটাই স্টারের মাস। না, নালিফাই হচ্ছে সেটা তো প্ল্যানেটের মাসটা তো নালিফাই হয়ে যায়। কেন প্ল্যানেটের মাস কেন হবে? তুমি তো স্টারটার উপরে ধরছো যে ওর সেন্ট্রিফিউগাল ফোর্সটা অ্যাট্রাকটিভ ফোর্সটা যদি ব্যালেন্স করে তবেই ওই সার্কুলার পাথটা থাকছে। প্ল্যানেটটা যদি মানে প্ল্যানেটটা যেহেতু ঘুরছে, তাহলে তো প্ল্যানেটের মাসটা মানে এমভি স্কয়ার বাই আর, সেখানে তো স্মল এমভি স্কয়ার বাই আরটা হবে, যেহেতু প্ল্যানেটটা রোটেট হ্যাঁ, করছে। তো প্ল্যানেটটা যদি রোটেট করে, প্ল্যানেটটা কার উপর দিচ্ছে? স্টারটার উপর দিচ্ছে তো ফোর্সটা। তো তুমি তো দেখছো এখানে স্টারের উপরে, তোমার ইকুয়েশনটা কি হবে বলো? জি ক্যাপিটাল এন স্মল এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু স্মল এম ভি স্কোয়ার বাই আর। সেখান থেকে স্মল এম কাটবে, কেটে জিএম বাই আর ইকুয়াল টু ভি। এবার এখানের এই যে ক্যাপিটাল এমটা, সেই ক্যাপিটাল এমটা তুমি বলছো যে যদি এটা স্টারের মাসটা হয়, সেই স্টারের ও আচ্ছা, তুমি বলছো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনে তুমি বলছো মানে প্ল্যানেটের মাসটা নিতে। হ্যাঁ, আমি সেটা বলছি, ওটা বসিয়ে একবার দেখ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আর ভ্যারিজেস এম স্কয়ার আসছে না না, এম স্কয়ার না, ওটা করে তো 4 আসছে না। এম ভ্যারিজেস আর স্কয়ার আসবে। এম, হ্যাঁ, এম প্রপোর্শনাল টু আর স্কয়ার। এম ভ্যারিজেস আর স্কয়ার, এম ভ্যারিজেস আর স্কয়ার মানে আর ইকুয়াল টু রুট ওভার, মানে সি বলছো? সি কি করে আসছে? সি আসছে বলছো? না না, এইদিকে তো তোমার এমটা কাটলো, তাহলে রুট জিএম, তাহলে এম ভ্যারিজেস আর আর স্কয়ার হচ্ছে, তার মানে অপশন এটাই তো আসছে মানে। নট ইকুয়াল টু রুট ওভার জিএম আর1। না, আসবে না তো। ডি কি করে আসছে? ডি তো আসছে না, ডি আসছে না, স্কয়ার টার্ম আসছে একটা। স্কয়ার হলে তো এটাই হবে, স্কয়ারটাই তো আসছে, এটাই আসছে। অভিরূপে ডি এলো কি করে? ঠিক আছে ঠিক আছে, এই আসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো অ্যাঙ্গুলার এই ফর্মুলা শোনো না সুশোভন, তুমি একবার ফাইনাল করে গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ অভিরূপ বলো। ওকে ওকে, আচ্ছা ফর্মুলা আমাকে একবার পাঠিয়ে নেবে। হ্যাঁ সুশোভন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফর্মুলা একটু ভুল লাগিয়েছিলাম। হ্যাঁ ওটাই কিছু একটা, কারণ হাফটা আসবে, হাফটা তো হবে না, হাফটা হবে না, সিটা হবে না। সুশোভন আমাকে পাঠিয়ে নেবে, তারপরে গ্রুপে পাঠিও। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এবার তোমরা তাহলে ওলবার্স প্যারাডক্স হয়ে গেছিল। এর পরের এইটা হচ্ছে লার্জ স্কেল হোমোজেনিটি আর আইসোট্রপিক জায়গাটা। আচ্ছা,
বলতে আছে, আগে একটু হাবেলস লটা বলে দিয়েছে। কসমোলজিক্যাল প্রিন্সিপাল ইটসেলফ হচ্ছে যে ওই তিনটে জিনিস। একটা হচ্ছে যে আমি ধরে নেবো আমার গোটা ইউনিভার্সটা হোমোজিনিয়াস এবং আইসোট্রপিক, কিন্তু কোন স্কেলে? একটা খুব বড় স্কেল, অ্যাট লার্জ স্কেল। এটাই হচ্ছে মেনলি কসমোলজিক্যাল প্রিন্সিপাল। তো একবার জাস্ট রিড আউট করো কেউ একজন এই জায়গাটা, এই পার্টটা একটু রিড আউট করো, এই পার্টটা। অভিরূপ পড়ো। কর্পোরেশন প্রিন্সিপাল, কোপারনিকান প্রিন্সিপাল। কোপারনিকান প্রিন্সিপাল। আওয়ার এটা Position in the standard handwriting. our position in the solar system is not unique. There are no কি point Vantage points in this universe. Vantage points in this universe. universe. It looks exactly the same from each point. The each exactly In each point and in each direction. each point it looks And in each direction. each point and each direction. Although gravity ওইটা পড়তে হবে না, ওটা মজা করে লিখতেন উনি ওই কথাগুলো, ওগুলো কথা না। তো এটা মানেটাই ওটা যে তুমি বারবার বলছিলে যে হোমোজিনিয়াস হতে হবে এবং আইসোট্রপিক হতে হবে। হোমোজিনিটির মানে কি? কোনো কিছু পজিশনের সঙ্গে যখন চেঞ্জ করে না, ইউনিফর্ম থাকে, দ্যাট ইজ হোমোজিনিটি। আর এই আইসোট্রপি মানে টাইমের সঙ্গে যখন চেঞ্জ করে না। সো আমি যে দিক থেকেই দেখি না কেন, আমি যদি ইউনিভার্সের প্রত্যেকটা পয়েন্ট সেমই দেখি সব দিক থেকে, তাহলে সেটাই হচ্ছে কি হোমোজিনিটি এবং আইসোট্রপির কনসেপ্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমরা এই জিনিসটা যখনই অ্যাপ্লাই করতে হবে কসমোলজিক্যাল প্রিন্সিপাল, তাকেই প্রথম ওই হাবেল এসে প্রমাণ করেছিল। মানে হাবেলই প্রথম বলে যে এক্সপ্যান্ডিং ইউনিভার্স হচ্ছে, স্ট্যাটিক নয় আমাদের ইউনিভার্স। এবং উনি কি বলেছিলেন আগের দিন যখন তোমাদের বেলুনের এক্সাম্পলটা দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যত তুমি বেলুনটাকে ফোলাচ্ছ ওর গায়ে যে ডট গুলো দেখে মনে হয় সেই ডট গুলো যেন বড় হচ্ছে এবং তাদের মধ্যে দূরত্বটাও বাড়ছে। এখানেও ঘটনাটা তাই। মানে আমি বারবার বলছি একটা তারা তার পজিশন চেঞ্জ করে অনেক দূরে চলে গেল, এই জিনিসটা হয় না। কিন্তু তারারা তাদের পজিশনেই বসে থাকে, কিন্তু তাদের মধ্যেকার দূরত্ব সেটা বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড এক্সপ্যানশন। তাহলে এখানে এই যে তারাগুলো তাদের রিলেটিভ পজিশন চেঞ্জ করছে, দ্যাট মিনস দেয়ার ইজ এ চেঞ্জ ইন দেয়ার ভেলোসিটি। সেই ভেলোসিটিটাকে আমরা বলি রিসেশন ভেলোসিটিস। এবং মাথায় রাখতে হবে যে এই রিসেশন ভেলোসিটিটার যত ডিস্টেন্স বাড়বে তত সেটাও বাড়বে। That means the gases which are farther away, they are moving away from us more quickly. যারা আমাদের থেকে অনেক বেশি দূরে বসে রয়েছে তারা কি করছে, তাদের এই এক্সপ্যানশনটা দূরে সরে যাওয়াটাও অনেক বেশি। অর্থাৎ ডিস্টেন্স যত বাড়ছে রিসেশন ভেলোসিটি তত বাড়ছে। তো এই দুটো পয়েন্ট একটু লিখে নাও কোথাও, যে রিসেশন ভেলোসিটি ইনক্রিজেস উইথ দ্য ডিস্টেন্স, রিসেশন ভেলোসিটি ইনক্রিজেস উইথ দ্য ডিস্টেন্স, and hence recession velocity increases with the distance, and hence recession velocity মানে ওই যে দুটো গ্যালাক্সির মধ্যে, দুটো গ্যালাক্সি বা দুটো স্টার যাই ধরো না কেন, তাদের মধ্যে এক্সপ্যান্ড হওয়ার জন্য তাদের দূরত্ব ধীরে ধীরে বাড়ছে। এবং বলা হচ্ছে যে এই যে দূরত্ব বাড়ার রেটটা সেটাই হচ্ছে রিসেশন ভেলোসিটি। অর্থাৎ একজনের সাপেক্ষে আর একজনের এই যে পজিশন চেঞ্জ হওয়ার রেটটা, দ্যাট ইজ কল্ড রিসেশন ভেলোসিটি। ওটাকে রিলেটিভ ভেলোসিটি নাম দেয়নি ওখানে, ওই ক্ষেত্রে ওটাকে রিসেশন ভেলোসিটি দিয়েছে। স্পেলিংটা কারণ ওখানে তো RECESSION, RECESSION. As the recession velocity increases with distance, the galaxies which are farther away, the galaxies which are farther away are moving away from us more quickly, the galaxies from the galaxies which are farther away
are moving away from us more quickly, are moving away from us more quickly. দিদি বলছি যে এই এক্সপ্যান্ডের যে ব্যাপারটা, ওই মানে দুটো অবজেক্টের মধ্যে এক্সপ্যান্ড হচ্ছে, মানে ইউনিভার্সটা এক্সপ্যান্ড হচ্ছে, তো মানে একটা স্ট্রেচ কি ফিল করছেন, মানে এই যে এই তারাগুলো, হ্যাঁ তাদের যে অ্যাটম বা এই অ্যাটমটা কি মানে স্ট্রেচড হচ্ছে না এর জন্য, ইউনিভার্সের স্ট্রেচের ফলে, মানে কেন, মানে কারণ তুমি তো তার সাইজ সাইজটা বাড়ছে তো কিনা একই জিজ্ঞেস রয়েছে। করছো? হ্যাঁ সাইজ হ্যাঁ হ্যাঁ বাড়ছে কিনা জিজ্ঞেস করছো? দেখো হ্যাঁ হ্যাঁ অ্যাপারেন্টলি দেখলে তোমার মনে হবে যে তোমার সাইজটা বাড়ছে, কারণ কি যখন ভাবো একটা বেলুনের গায়ে যে ডটটা তুমি আঁকো, সেটা যখন ওই ফোলাতে থাকো কি হয়, সেই ডটটা দেখে মনে হয় না যে সেটাও যেন বেড়ে যাচ্ছে? সেই ডটটাও মনে হয় না যে এক্সপ্যান্ড করছে সাইজটা? ওই ছোট ডটটাও তো দেখে মনে হয় বড় হচ্ছে, সেটা কিন্তু এক্সপ্যানশনের জন্যই হচ্ছে। আসলে কি তারাটার রেডিয়াস বা কিছু চেঞ্জ হয়ে বড় হয়ে যাচ্ছে তা নয়, যেহেতু এক্সপ্যান্ড হয়ে গেল আমাদের ওই অ্যাঙ্গুলার যে ডিস্টেন্সটা সেটা অনেক সময় দেখে মনে হতে পারে বড় হয়ে যাচ্ছে, আর কিছু না। তাই জন্য একটা ডিস্টেন্সের পরে হয়তো না ওটাকে আমরা ধরতেই পারছি না বা কিছু, কিন্তু ইটসেলফ ও রেডিয়াস বা কিছু কিন্তু ওইভাবে চেঞ্জ হতে পারে না, কারণ এক্সপেনশনটা তো বাইরে সবার জন্য ঘটছে, কোনো ইন্টারনাল ব্যাপার তো নয়। রেডিয়াস চেঞ্জ হতে গেলে ইন্টারনালি কোনো ঘটনা ঘটতে হবে, বাইরে দিয়ে ঘটলে হবে না। বুঝতে আচ্ছা পারলে? দিদি, তুমি বলছো যে ডিস্টেন্স বাড়লে ভেলোসিটিটা মানে বাড়বে, তাই তো? হুম 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 তো ধরো অনেক মানে অনেক একটা মানে বিশাল দূরত্ব একটা, সেখানে তো তাহলে ভেলোসিটিটা লাইটের স্পিডকেও তো মানে ছাড়িয়ে যেতে পারে, মানে এক্সপেনশনের। ভেলোসিটি লাইটের স্পিড ছাড়িয়ে যায় তো। ধরো তোমরা তাহলে যখন সেখান এগুলো থেকে পরে করো, লাইট তো আর কোনোদিন আমরা মানে আমাদের কাছে আসবে এসে না, পৌঁছাবে না। ফেরত আসবে না। সেইটার থেকেই তো তোমার ওই ব্ল্যাক হোলের কনসেপ্টটা এসছে। ওই ব্ল্যাক হোল গুলো তৈরি হয় কি করে? এইভাবেই তো তৈরি হয়েছে। মানে হ্যাঁ, হতে পারে অনেকগুলো স্টারের কোলাপস বা মরে মরে গেছে সেই সব থেকে এসছে বা কিছু, কিন্তু ওই লাইটের যে হারিয়ে যাওয়াটা একটা সার্টেন লিমিটের পরে ভেলোসিটিটা যখন সি কে ক্রস করে যায়, তারপরেও এমন একটা রিজনে চলে যায় যেখান থেকে ওটা আর ফেরত আসতে পারে না, ফলে সেটার আর কোনো ট্রেস তুমি পাবে না। সেইগুলো যখন তুমি ঢুকবে, এই যে ভেলোসিটি কম্পারেবল টু সি, এগুলো তোমরা এই এসটিআর অব্দি হয়তো পড়েছো যে ভেলোসিটি সি এর কম্পারেবল হলে কি হয় বা কি না হয়। যখন জিটিআর এ ঢুকবে এই কনসেপ্ট গুলোই চেঞ্জ হয়ে যাবে, মানে ওখানে তুমি আর গ্র্যাভিটিকে অ্যাজ আ ফোর্স কোনো ডিলই করবে না, যেরকম এখানে ফোর্স ডিল করে ভি সি এর কনসেপ্ট দেখছো, জিটিআর এ তো এইভাবে ডিল করা হয় না, জিটিআর এ অন্যভাবে ডিল করা হয়। তো সেই মেট্রিক গুলোতে দেখতে গেলে সবকিছুই মনে হবে যেন সি মানে লাইটের ভেলোসিটিতেই দৌড়চ্ছে ওই জায়গায়। কখনোই ব্ল্যাক হোল ফিজিক্স তো এরকম ভেলোসিটিতে কাজ করতে পারবে না যেগুলো মানে সি এর থেকে অনেক ছোট বা কিছু, সেগুলোতে কাজ করা হয় না। সেক্ষেত্রে তোমার আরো অনেক প্রিন্সিপাল, আরো অনেক কিছু তোমাদের জানতে হবে, মানে যেগুলো জিটিআর এর প্রিন্সিপাল বেসিক্যালি। এসটিআর এর পরে তো জিটিআর, তোমাদের কনসেপ্টটা এসটিআর অব্দি, মানে এসটিআরটাই ভালোভাবে হয়তো শিখবে, জানবে, করবে, কিন্তু জিটিআর এর জায়গাটা তোমরা তো এখন জানতে পারবে না, যেখানে কিনা ওই জায়গাটা যে ভেলোসিটিটা সি বা সি কে টপকে যাচ্ছে, এরকম ঘটনা তো ঘটেই, ঘটতে বাধ্য, কারণ না যদি ঘটতো তাহলে ওগুলো তৈরি হচ্ছে কি করে, যেখানে গিয়ে কোনো কিছুর অস্তিত্বই থাকে না, তুমি যাই দাও না কেন সে আর কোনোদিনও ফেরত আসবে না, সেটা কি করে সম্ভব তাহলে? তো ওইগুলো হচ্ছে মানে জিটিআর বা ওগুলো দিয়ে পড়লে তখন একটু বোঝা যায়, অনেকটাই হাই লেভেল। আমিও জিটিআর এর অতটা হাই লেভেল তো পড়িনি, মানে এখন পড়ছি, এখন স্টাডি করছি, কিন্তু আগে আমি যখন মাস্টার্স অব্দি করেছি আমিও জিটিআর এর অত কিছু জানি না, মানে জানতাম না। তো ওটা যদি মনে করো পড়তে পারো, ভালো আর্টিকেল আছে, পড়লে বুঝতে পারবে, বুঝতে পারবে মানে ভালো লাগবে ব্যাপারগুলো, খুব মানে অন্যরকম ব্যাপার যেগুলো আমরা পড়ছি থিওরিটিক্যালি, তার সঙ্গে কিছুটা কন্ট্রাডিকশন এন্ড অল, এরকম ব্যাপার স্যাপার। শুভজিৎ কোথায় গেল? কি যেটা জিজ্ঞেস করছিল বোঝা গেছে? হ্যাঁ 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 হ্যাঁ, শুভজিৎকে দেখলে মনে হয় অত রোগা, কিন্তু গলাটা এত ভারী গেল, দেখলে তো মনে হয় মানে একদম গায়ে কোনো মাংসই নেই, কিন্তু গলা শুনে মনে হচ্ছে মানে আমার থেকেও বড় কেউ কথা বলছে মনে হচ্ছে। ওটা তো ওই বয়সন্ধির পর গলাটা ভেঙে যায়। তোমার ঠিক কিসের পর ভেঙে গেছে? কি না বললো, মানে কিসের একটা পর? বয়সের একটা বয়সের পর ভেঙে যায় না, ওই জীবন বিজ্ঞানে পড়েছিলাম, একটা বয়সের পর ওই গলাটা ভেঙে যায়। অভিরূপের গলা ভাঙেনি, ওর গলাটা ছোটদের মতোই আছে। আমার চেহারা অদিতির গলা না। আমার হ্যাঁ, চেহারা থেকে দাদু দাদু মনে হয়। এই কেস করেছে। না, দাদু দাদু মনে হয় না, তোমার ছবি দেখে তোমাকে মোটো দাদু দাদু মনে হয়নি আমার কোনোদিনও, ঠিকঠাকই ছোট ছোট, মানে না তোমাকে একটু লাগে, বয়স বয়স লাগে,
তবে মানে চেহারা গলা ঠিক আছে ম্যাচ করাতে পারি, যেমন সুশোভনের গলাটাও আমি চেহারার সাথে একটু ম্যাচ করাতে পারি, ঠিক আছে ওকে দেখে মনে হয় যে একটু শান্তশিষ্ট ধরনেরই ছেলে, কিন্তু শুভজিৎকে দেখে যেটা মনে হয় ও যেরকম ভাবে হাসে আর ওর গলা যেরকম, মানে দুটো আমার কাছে খুব কন্ট্রাডিক্টরি, এক লাগে না, সামনে দেখলে হয়তো বুঝতে পারবো আসলে কি। হ্যাঁ যাই হোক ঠিক আছে, তুমি আর বলো না, হ্যাঁ হ্যাঁ তুমি বললেই আমার হাসি পাচ্ছে। ঠিক আছে চলো, আচ্ছা এইটা বলেছিলাম না এই জেডটা, ল্যামডা অবজারভেশনাল মাইনাস ল্যামডা এমিশন বাই ল্যামডা অবজারভেশনাল, এটা বলেছিলাম তো। হ্যাঁ। হুম, কসমোলজিক্যাল রেডশিফট, চলো অদিতি পড়ো। আজকে অদিতি একা হয়ে গেছে, মৌসুমি নেই। Cosmic redshift. When a galaxy is receding, light waves traveling to us are redshifted. Hubble এই measured যে the রিসিডিং একটু খুঁজে, এক মিনিট অভিরূপ, রিসিশন ভেলোসিটি খুঁজছিলে তো রিসিডিং জিনিসটা কি বুঝতে পেরেছো? দেখো ছবিটা দিয়ে বুঝিয়েছে রিসিশন কি। বুঝলাম বুঝলাম। পড়ো পড়ো, পড়ো। Hubble measured the spectrum of nearby galaxies and found the spectral lines to be redshifted. The more distant the galaxy, the greater its redshift. তার মানে কি, যেটা তোমরা প্রথম পড়লে, এক মিনিট, রিসিশন ভেলোসিটি ডিসটেন্সের সঙ্গে বাড়ে, আবার রেড শিফটও বাড়ে, অর্থাৎ ল্যামডা গুলোও কিন্তু শিফট হতে থাকবে তত বেশি, তাহলে বেশি দূরের তার আগে দেখাটা অনেক বেশি কষ্টকর হয়ে যেতে পারে। ঠিক আছে পড়ো, তারপরে পড়ো। Redshift Z is given by 1 plus Z equals to lambda by lambda naught, or Z equals to del lambda by lambda naught, where lambda is the observed wavelength, lambda naught is the rest frame wavelength, and del lambda equals to lambda minus lambda naught. For small z, that is V less than C, Z equals to V by C, where V is the recession velocity and C is the speed of light. আচ্ছা যেটা তোমাদের বলেছিলাম, এক মিনিট জেড মানে বলেইছিলাম যে ল্যামডা মাইনাস ল্যামডা অবজারভেশনাল মাইনাস ল্যামডা এমিশন বাই ল্যামডা অবজারভেশনাল বলেছিলাম, তো সেক্ষেত্রেই দেখো সেটাকেই একটু সাজিয়ে লিখেছে 1 + Z করে, এবং জেড ইকুয়াল টু এই ল্যামডা অবজারভেশনাল মাইনাস ল্যামডা এমিশন, ওটাকে ডেল্টা ল্যামডা লিখে দিয়েছে। তো ওরা বলছে যদি আমি ডেল্টা ল্যামডাটাকে এইভাবে ভাবি যে আমি একটা ল্যামডা দেখছি আর একটা আমার রেস্ট ফ্রেমের ল্যামডা, কেন, কারণ আমার ওই সিস্টেমটা রিসিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ তার একটা ওয়েভলেন্থে চেঞ্জ হচ্ছে, কারণ সেটা আর তখন কোনো রেস্ট ফ্রেমে বসে নেই, তো একটা রেস্ট ফ্রেমের অবজারভেশনাল ওয়েভলেন্থ আর একটা হচ্ছে রেডশিফট হওয়ার পরে যে ওয়েভলেন্থে দেখতে পেলাম তার, তো তাদের ডিফারেন্সটাকে ডেল্টা ল্যামডা লিখেছে। এবার বলছে যদি ভি মাছ মাছ লেস দ্যান সি হয়, অর্থাৎ এখানে ওই কন্ডিশনটাকে সুপার ইম্পোজ করে দিল, যেটা সুশোভন বলছিলে যে সি কে যদি টপকে যায়, বুঝতে পারলে? তো এই কন্ডিশনটাকে ওমিট করার জন্য জেড ইকুয়াল টু ভি বাই সি, এটা ততক্ষণই অ্যাপ্লিকেবল যতক্ষণ ভি ছোট রয়েছে সি এর থেকে, নইলে কিন্তু ডেল্টা ল্যামডা বাই ল্যামডা নট ইকুয়াল টু ভি বাই সি ইন জেনারেল তুমি বলতে পারো না। তুমি যদি রেডশিফটের ডেফিনেশনে জেড ইকুয়াল টু ভি বাই সি লিখে দাও তাহলে কিন্তু এটা সব ক্ষেত্রে ঠিক হবে না। বেসিক্যালি রেডশিফটের যে ডেফিনেশনটা তোমরা দেবে সেটা হচ্ছে এইটাই, যেটা আগের দিন পড়েছো ল্যামডা অবজারভেশনাল মাইনাস ল্যামডা এমিশন বাই ল্যামডা অবজারভেশনাল, ওটা দেবে, আর এই রিলেশনটা মাথায় রাখবে, কারণ এরপর এই স্কেল ফ্যাক্টরের সঙ্গে যে রিলেশনগুলো সেগুলো এইগুলো থেকে আসবে। ঠিক আছে, তো পড়ো কসমিক রেডশিফটটা পড়ো, অদিতি পড়ো। It is more useful to think of the cosmic redshift as arising from the expansion of space rather than being a Doppler shift due to the recession of the galaxies. আর ছবিটা আছে অরিজিনাল ওয়েভলেন্থ, ছবিটা পড়তে মানে এটা কি কেটে যাচ্ছে। আচ্ছা
শোনা যাচ্ছে? না না না, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, এবার ঠিক আছে। হুম। তো এই কথাটার মানে কি আমি জিজ্ঞেস করলাম, এই যে কথাটা লেখা রয়েছে ডান দিকে, এটার মানে কি? ডপলার শিফটের থেকে কসমিক রেড শিফটটা কেন ইউজ করা বেশি বেনিফিশিয়াল? ডপলার শিফটটা কেন হয় বলো তো? ডপলার শিফটটা তো মানে ওই স্টারদের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি যদি থাকে, আর এটা তো ওই ইউনিভার্স ইটসেলফ এক্সপ্যান্ড করছে বলে যেই শিফটটা হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি তুমি ডপলার শিফটটা নাও, তার মানে তোমাকে ওই মানে পার্টিকুলার এটা আর একটা স্টার আর একটা স্টার বা একটা গ্যালাক্সি আর একটা গ্যালাক্সির দিকে কিরকম ভেলোসিটি নিয়ে অ্যাপ্রোচ করছে সেই রিলেটিভ ভেলোসিটির সাপেক্ষে মাপতে হবে। কিন্তু এখানে এক্সপ্যানশন মানে কি, পুরো ইউনিভার্স ইজ আ সিস্টেম এবং তার কতগুলো এলিমেন্ট হচ্ছে স্টারগুলো, পুরোটাকে এক্সপ্যান্ড করে প্রত্যেকটা স্টারের মধ্যে একটা করে ওই দূরত্ব বাড়ছে, এবং তার জন্য যে রেড শিফটটা হচ্ছে সেটা, তাই জন্য সেটা নেওয়াটা বেশি যুক্তিযুক্ত। আচ্ছা, কসমিক রেড শিফট এইটা তো গেল। এই ছবিটা এখানে এইভাবে দেওয়া, কিন্তু এই ছবিটা কি কেউ কিছু বুঝতে পারছো যে কি করেছে, কি বোঝাতে চাওয়া হয়েছে? এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরা হচ্ছে এক একটা গ্যালাক্সি ধরে না কোমুভিং তাদের। ভেক্টর, হ্যাঁ, কোমুভিং ভেক্টর তো এগুলো। কোনগুলো কোমুভিং ভেক্টর বলো? ওই যেগুলো দিয়েছে নাকি? এ না, ওগুলো গ্যালাক্সি। এই R12 R23 R31 এগুলো হচ্ছে রিলেটিভ পজিশন ভেক্টর, যেগুলোই হবে এখানে না কোমুভিং। না, ওই ইকুয়েশন যেগুলো লিখেছে নিচে। এইটা বলছো? হ্যাঁ, এইখানে এটিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি হচ্ছে, ধরো এই R12 T ইকুয়াল টু AT অফ R12 T নট, R23 T ইকুয়াল টু AT R23 T নট। মানে বোঝাতে চাইছে প্রত্যেকটা যে গ্যালাক্সি বসে রয়েছে এদের একটা টি নট টাইমে যদি তুমি পজিশন গুলোকে মাপো এবং সার্টেন টাইম পরে যদি আবার তাদের এই রিলেটিভ পজিশন গুলোকে মাপো, দে উইল গেট চেঞ্জড ডিউ টু দ্য শিফট, ডিউ টু দ্য এক্সপ্যানশন। তাই প্রত্যেকটার অ্যাট আ টাইম টিতে যে এক্সপ্যান্ড হওয়ার পরে যে রিলেটিভ পজিশন, সেটা দেখো সাম কনস্ট্যান্ট ইনটু, কনস্ট্যান্ট বলা ভুল, ওটা টাইমের উপর ডিপেন্ড করছে। সো সামথিং ইনটু R12 T নট হয়েছে, এবং এই যে মানে এইভাবেই অবজারভেশনটা করা হয়েছিল, এই যে গ্যালাক্সি গুলো রিলেটিভ পজিশন গুলো ফিক্স থাকছিল না, সেখান থেকেই এসছে তোমার এই ব্যাপারটা। এই যে নিচে লেখা রয়েছে, ইফ দ্য ইউনিভার্স আন্ডারগোজ আ স্কেল ফ্যাক্টর এক্সপ্যানশন ইট ক্যান সিমুলেট হাবেলস ল। স্কেল ফ্যাক্টর এক্সপ্যানশন মানে কি? এই স্কেল ফ্যাক্টর মানেই হচ্ছে ওই এটিটা, যেটাকে এখানে স্কেল ফ্যাক্টরের সঙ্গে মানে স্কেল ফ্যাক্টর হিসেবে আনা হচ্ছে। অর্থাৎ একটা পার্টিকুলার স্কেলিং এ প্রত্যেকটা পজিশন ভেক্টর চেঞ্জ হচ্ছে। সো দ্য ইউনিভার্স ইজ আন্ডারগোয়িং আ স্কেল ফ্যাক্টর এক্সপ্যানশন। এমন নয় যে ধরো একটার ক্ষেত্রে এটিটা হয়ে যাচ্ছে একদম টি কিউব, আর একটার ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল, আর একটা ক্ষেত্রে লগ ফাংশন, এরকম না। একটা পার্টিকুলার স্কেলে দ্য পজিশন ভেক্টরস আর চেঞ্জিং। ইফ ইউ কি বলবো, মানে তুমি যদি টাইমটাকে চেঞ্জ করো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে যে তুমি তাদের রিলেটিভ পজিশন গুলো একটা স্কেল ফ্যাক্টর এক্সপ্যানশন দেখতে পাচ্ছ। এবার এই V12 মানে হচ্ছে 1 নম্বর, মানে ওই এটার সাপেক্ষে ওটার যেরকম ভাবে রিলেটিভ বের করো সেই রকম নেমে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেটাকে DR1, তার ক্ষেত্রে যদি তুমি ডেরিভেটিভ নাও R12 T নট, দ্যাট ইজ আ কনস্ট্যান্ট, বাইরে চলে এসছে A ডট, মানে এর ডেরিভেটিভ। তাহলে আমি R12 T নট কে লিখতে পারছি কি R12 T বাই A,
তাহলে v1 to t ইকুয়াল টু লিখছি a ডট বাই a আর 1 to 2। এই জায়গাটা বুঝলে কিনা দেখে নাও এই ক্যালকুলেশনটা, কারণ এই a ডট বাই a এটাই হচ্ছে হাবেলস কনস্ট্যান্ট বা হাবেল প্যারামিটার যেটাই বলো তার ভ্যালুটা, স্কেল ফ্যাক্টরের ডেরিভেটিভ ডিভাইডেড বাই স্কেল ফ্যাক্টরের ভ্যালু। এইটা বুঝলে কিনা যে v1 to t ইকুয়াল টু a ডট বাই a আর 1 to 2 t এলো কি করে, এবং এটা প্রত্যেকের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, আর 2 3 করো আর 1 3 করো প্রত্যেকের ক্ষেত্রেই একই জিনিস পাবে। হ্যাঁ দিদি ঠিক আছে। বাকিদের তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় হাবেলস ল সেটা কি দিচ্ছে, হাবেলস ল স্টেটমেন্টটা কিরকম হবে বলো তো? হাবেলস ল এর কাজটা কি? হাবেলস ল ইজ বেসিক্যালি রিলেটিং দ্য রিসেশন ভেলোসিটি অফ দ্য গ্যালাক্সি উইথ দ্য ডিস্টেন্স, তাই তো? এই যে v ইকুয়াল টু এইচ আর, এখানে কি দেখতে পাচ্ছ বাদিকে বসে রয়েছে রিসেশন ভেলোসিটি, আরটা হচ্ছে ডিস্টেন্স, তাদেরকে রিলেট করছে এই এইচ প্যারামিটার দিয়ে কেউ একটা, যেটাকে হাবেলস প্যারামিটার বলছে। এটা কেটে গেছে, দাঁড়াও ই নট এর ভ্যালুটা, আচ্ছা এখানে একটা ব্যাপার রয়েছে, হাবেল প্যারামিটার আর হাবেল কনস্ট্যান্টের মধ্যে পার্থক্যটা জানো তো? জানো তো মানে জানার কথা না, বলে দেওয়াই উচিত, কিন্তু কেউ কি জানো এখানে হাবেল প্যারামিটার হাবেল কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য? ওই কারেন্ট ইপক যেটা সেটা তো হাবেল কনস্ট্যান্ট। হ্যাঁ, কারেন্ট ইপকে যখন মাপছো দ্যাট ইজ দ্য কি বলে হাবেল কনস্ট্যান্ট, কারণ ওটা টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট হয়ে গেল, কিন্তু হাবেল ইজ মানে এইচটা একটা প্যারামিটার, কারণ সেটা টাইম ডিপেন্ডেন্ট। ফলে তুমি যদি কোনো পার্টিকুলার কারেন্ট ইপক বা কারেন্ট টাইমে মাপো দেন ইট উইল বি কনসিডার্ড অ্যাজ আ কনস্ট্যান্ট, আর যদি ইন জেনারেল বলো তাহলে সেটাকে আমরা হাবেল প্যারামিটার বলবো। ক্লিয়ার? তাহলে আমাকে বলো এই যে হাবেল প্যারামিটারের একটা গ্রাফ হবে, বুঝতেই পারছো, যেটা কিনা ভেলোসিটি ভার্সেস ডিসটেন্স which will be a straight line passing through the origin, তো সেই অরিজিনের স্লোপ আমাকে কি দেয়, অরিজিনের বলছি সেই গ্রাফের স্লোপ আমাকে কি দেবে? ওই তো হাবেলস প্যারামিটার যেটা। হাবেলস প্যারামিটার দেবে। আর তোমার এই ক্ষেত্রে হাবেলস ল থেকে যদি কোনো স্টার বা গ্যালাক্সির পজিশন মাপতে চাই সেটা কোন ইউনিটে আসবে, মানে কোন ইউনিটে করা হয় কাজগুলো জানা আছে? ডিস্টেন্সটা মেগা পারসেকে থাকে। তো এইগুলো একটু পয়েন্ট করে লিখে নাও যে এই ক্ষেত্রে হাবেলস ল থেকে যে গ্রাফগুলো প্লট হয় সেখান থেকে যে ক্যালকুলেশন সেগুলো এই মেগা পারসেকে ডিস্টেন্স দেয়, এবং এই যে গ্রাফটা তার যে স্লোপ সেইটা তোমাকে দেবে হচ্ছে হাবেলস প্যারামিটারের ভ্যালু। এই পরে রয়েছে জিনিসগুলো লেখাই রয়েছে। তো এইটা আর আমি বলছি না, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই হাবেল কনস্ট্যান্ট ইজ, এখান থেকে কেউ পড়ো, অদিতি একবার পড়ো এই জায়গাটা থেকে হাবেল কনস্ট্যান্ট থেকে, এই জায়গাটাই হাবেল কনস্ট্যান্ট ইজ মোস্ট ফ্রিকুয়েন্টলি Hubble constant is most frequently quoted in kilometer per second or megaparsec, thus giving the speed in kilometer per second of a galaxy 1 megaparsec, 3.09 into 10 to the power 19 kilometer away, and its value is about 70 kilometer per second or megaparsec. However, the SI unit of h naught is simply second inverse, and the SI unit for the reciprocal of h naught is simply the second. The reciprocal of h naught is known as the Hubble time.
The Hubble constant can also be interpreted as the relative rate of expansion. যে এই অঙ্কটা পড়ো, কোয়েশ্চেনটা পড়ো, তারপর এই অঙ্কটা আসে মানে কি বের করতে দেওয়ার অঙ্কটা ইউনিভার্সের বয়স বের করতে দেয় হাবেলস ল থেকে। সো পড়ো, কোয়েশ্চেনটা পড়ো। Consider a pair of galaxies currently Separated with a distance r and separating with a speed of v equals to h naught r. How much time to have elapsed since they were in contact? তার মানে বলছে যে কতক্ষণ টাইমের মধ্যে ওরা মানে কন্ট্যাক্টে ছিল। তো এখানে কিভাবে বার করেছে অঙ্কটা, এইটা অনেক হিজিবিজি করে লেখা রয়েছে। এই জায়গাটায় দেখো 1/h নট ইকুয়াল টু এমপিসি বাই 70 কিলোমিটার। এই 70 কিলোমিটারটা কোথা থেকে আসছে কেউ বলতে পারবে? ওই তো হাবেল কনস্ট্যান্টের ভ্যালু যেটা সে মানে এইচ নট এর ভ্যালুটা 70 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড, ওই যেটা ছিল। ওটাই জিজ্ঞেস করছি কোথা থেকে আসছে। ওটা তো স্ট্যান্ডার্ড লেখা থাকে এখন সব জায়গায় 70 করে হয় যে। ঠিক আছে, তোমরা এটা একবার দেখবে বাড়িতে, যে এই অঙ্কটা এখন বুঝতে হবে না, আগে আমাকে বলবে এইচ নট দেখবে সব জায়গায় দেওয়া থাকে 70 কিলোমিটার পার সেকেন্ড, এই পার সেকেন্ড এরকম একটা ইউনিটে সব জায়গায় দেওয়া থাকে, কিন্তু এই 70টা কোথা থেকে আসছে সেটা আমাকে দেখে বলবে। ঠিক আছে, তো এই অঙ্কটা তারপরেই বোঝাবো কি করে 14 বিলিয়ন ইয়ার্স আসছে। এই অবধি দেখে নাও আর তারপরে খাতাটা খোলো, পরের পার্টটা খাতা দেখে করাতে মানে খাতায় লিখতে হবে। ওই একটা স্মল এইচ থাকে না, স্মল এইচ এর ভ্যালুটা 0.7 ইন্টু 100, মানে ক্যাপিটাল এইচ ইকুয়ালস টু 100 এইচ কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড। ওই স্মল এইচ এর ভ্যালুটা 0.7 তোমরা কজন আছো আজকে ক্লাসে? অভিরূপ, শুভজিৎ আর এই চারজনই তো আছো, অদিতি, চারজন। আমাকে ওটা একবার একটু দেখে নাও, হতে পারে যে অনেকে জানে না বা কিভাবে আসছে, তো একটু সার্চ করে আমাকে দেখে পাঠিও যে কিভাবে আসছে, কারণ ওটা বুঝলে দেন এটা বুঝতে পারবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই 14 বিলিয়ন ইয়ার প্রুফ করাটা, এটা কিন্তু মানে হাবেলস ল আসার পরের যে সব থেকে বড় অবদান কসমোলজিতে, সেটা এটাই মাপতে পেরেছিল ফাইনাইট এজের ব্যাপারটা, নইলে ফাইনাইটের ব্যাপারটা মাপা যাচ্ছিল না। সো তোমরা আমাকে ওটা পাঠাবে, তারপরে এই অঙ্কটা আমরা বুঝবো এই অঙ্কটা কিভাবে হলো। ঠিক আছে, বলে বলবে, আমি এটা বোঝাবো। এরপরে একটা খুব ইন্টারেস্টিং প্রুফ করাবো, খাতা বের করে বলবে। বের করেছো খাতা? আচ্ছা, হেডিং দাও। The relation between the scale factor a function of small t, the relation between the scale factor a function of small t and the temperature capital T is, the relation between the scale factor a as a function of small t and the capital temperature T is. স্কেল ফ্যাক্টর এ স্মল এ ফাংশন অফ টি, যেটা ওখানে করছিলেন ওই ভি ইকুয়াল টু এ টি একটা পেলে রিলেশন, মনে আছে? এ টি ইন্টু আর, ওই এটিটা ছিল স্কেল ফ্যাক্টর। সো ওই এটাকে লেখো এ ফাংশন অফ স্মল টি বলে, রিলেশন বিটুইন দ্য স্কেল ফ্যাক্টর এ অ্যাজ এ ফাংশন অফ টি অ্যান্ড টাইম ক্যাপিটাল টি, সরি টেম্পারেচার ক্যাপিটাল টি, এই দুটোর মধ্যে রিলেশন বার করবে। এটা আমরা প্রুফ করবো, বাট রিলেশন ইজ লাইক টি প্রপোর্শনাল টু এ ইনভার্স, এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনালে থাকে।
টি প্রপোর্শনাল টু এ ইনভার্স, এবং এটা এইভাবেই প্রুফ করতে দিতে পারে। সো লেখো, সাপোজ বি কনসিডার photon gas, suppose we consider photon gas within a box of volume V. Suppose we consider photon gas within a box of volume V. Now, from first law of thermodynamics, we know that within a box of volume V, capital V, now from first law of thermodynamics, we know that dq equal to dE plus P dV. dq equal to dE plus P dV. If the box is isolated, then dq equal to 0. তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে জানো dq ইকুয়াল টু dE প্লাস P dV। যদি বক্সটাকে আমি আইসোলেট করে দিই তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, dq 0 হয়ে যাবে, তার মানে dE প্লাস P dV ইকুয়াল টু 0। এবার P dV টাকে ডান দিকে নিয়ে যাও আর দুদিকে টাইম দিয়ে ডেরিভেটিভ করো, করে কি আসছে আমাকে বলো। du dt equals to minus p dv dt, মানে dE dt equals to minus p dv dt। রাইট, এবার আমাকে বলো যদি আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন ধরে নিই তাহলে সেক্ষেত্রে এনার্জিটা কি ফর্মুলায় থাকে, E ইকুয়াল টু কি হয়, সিগমা টি টু দি পাওয়ার 4 ইনটু V। তার মানে লেখো if E ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4 ইনটু V and P ইকুয়াল টু হয়ে যায় সিগমা টি টু দি পাওয়ার 4/3, ওই এনার্জি বাই 3 হয়ে যায়, U/3 হয়ে যায়, সেখান থেকে সিগমা না, E ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4 ইনটু ক্যাপিটাল V, মানে সিগমা টি টু দি পাওয়ার 4 V, আর P হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3। এই কুকুর কোথায় ডাকছে? কুকুর না মুরগি। মুরগি, হ্যাঁ সরি, কোথায় ডাকছে? আমাদের বাড়ির মুরগি আছে, যখন তখন ডাকে। কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি তো রুবিতে। রুবিতে থাকো? কোথায় থাকো রুবি? রুবি না সিমেন্সে। সিমেন্সের কোথায় থাকো তুমি? ডিপিএস এর উল্টো দিকে। তুমি আমার বাড়ির এখানে থাকো? আমি জানতামই তো না। ডিপিএস এর উল্টো দিকে থাকো? তুমি এখানে থাকো? হ্যাঁ এখানেই থাকি। টেগর পার্ক? হ্যাঁ ওখান থেকে বাস ধরি। হ্যাঁ ওখানেই থাকি আমি। ডিপিএস ওখান দিয়ে তো প্রায় যাওয়া আসা হয়। ওখানে। ও ওখানে থাকো, আচ্ছা আচ্ছা। হ্যাঁ পুকুরটা চিনি তো, গলিটা দিয়ে। ও এখানে থাকো, এখানে না, ভালো কাছেই থাকো এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হলো, E ইকুয়াল টু কত হলো, সিগমা টি টু দি পাওয়ার 4 ইনটু V, আর P হয়ে গেল সিগমা টি টু দি পাওয়ার 4/3। এই অবধি হয়েছে চারজনের? হ্যাঁ। সুশোভন, শুভজিৎ কোথায় চলে গেছে? হয়েছে। হ্যাঁ হয়েছে। তাহলে এবার ওই ভ্যালুগুলোকে বসাও, বসিয়ে দেখো কি আসছে। বাদিকে আসবে ddt অফ সিগমা টি টু দি পাওয়ার 4V
ডান দিকে আসবে -1/3 সিগমা T⁴ dV/dt। দেখো আসছে কিনা। রাইট হ্যান্ড সাইডটা কি বললে? বাঁদিকে কি এসছে বলো? ddt অফ ই এর ভ্যালুটা বলছি। সিগমা T⁴ T⁴ v আর ডান দিকে আসবে -1/3 সিগমা T⁴ dV/dt। টি এর জায়গায় বসিয়েছো, সিম্পল। এবার বাঁদিকে একবার ক্যাপিটাল টি এর উপরে ডেরিভেটিভ করবে, আর একবার ডেরিভেটিভ করবে হচ্ছে ভি এর উপরে। করো, করে বলো কি আসছে। ডান দিকটা অ্যাজ ইট ইজ থাকবে, বাঁদিকে একবার ক্যাপিটাল টি কে ডেরিভেটিভ করবে উইথ রেসপেক্ট টু স্মল টি, আর একবার ভি কে ডেরিভেটিভ করবে উইথ রেসপেক্ট টু স্মল টি। ডান দিকটা কি ছিল বললে এক্সপ্রেশনটা? সিগমা T⁴/3 dV/dt, আগে একটা মাইনাস। আচ্ছা আচ্ছা। ডান দিকটা ওরকমই রাখো। বাঁ দিকে দেখো দুটো টার্ম আসবে, একটা আসবে হচ্ছে ডিটি বাই মানে ক্যাপিটাল টি এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু স্মল টি, আর একটা আসবে ভি ডিভিডিটি। এই দুটো টার্ম পাচ্ছ কিনা দেখো। বাঁ দিকে আসবে মানে সিগমা 4t³ dt ভি প্লাস সিগমা T⁴ dV/dt, এরকম একটা জিনিস আসবে। বললে হবে না, তোমরা করো হাতে, তুইলে বুঝতে পারবে। অদিতি হচ্ছে? হ্যাঁ, বাঁ দিকেরটা তো এসছে ওরকম। কি এসছে পড়ো, রিড আউট করো। সিগমা 4t³ dt বাই স্মল dt আর ভি প্লাস সিগমা T⁴ dV/dt। আচ্ছা, এবার Equals ডিটি to- ডিটি গুলোকে বাঁ দিকে রেখে ডিভিডিটি গুলোকে ডান দিকে নিয়ে যাও, গিয়ে কাটাকুটি করে দেখো কি আসছে। খুব সিম্পলিফাইড একটা ভার্সন আসবে। এটা কি ভি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট বাই t³ এরকম কি কিছু আসবে? না না না, ডান দিকে বাঁ দিকে আসবে 1/t dt মানে ডি ক্যাপিটাল টি ডি স্মল টি ইকুয়াল টু -1/3v dv/dt, এরকম আসবে। তোমরা যেটা ডিভিডিটির টার্ম সেগুলোকে তো বাঁ দিকে থেকে ডান দিকে নিয়ে যাচ্ছ, তারপরে ওই t³ ওগুলো তো কাটবে, t³ আর t4 কাটবে, 4 কাটবে। হ্যাঁ না, পুরোটা মানে ইন্টিগ্রেশন করার পর। না, ইন্টিগ্রেশন V আর করো না, T এর ভি দিয়ে তো করলে হবে না, কারণ আমি তো স্কেল ফ্যাক্টরে নিয়ে যাব। আমাদের স্কেল ফ্যাক্টরের সঙ্গে রিলেশন আনতে হবে, ইন্টিগ্রেশন করে দিও না, তাহলে ভলিউম আর টেম্পারেচারের বেরিয়ে যাবে।
ওইটা এসছে 1/t dtd হ্যাঁ dt হ্যাঁ 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 1/3v dvdt। এবার দেখো আমার এটা ছিল স্কেল ফ্যাক্টর, অর্থাৎ যে ট্রায়াঙ্গেলটা তোমরা ফর্ম করছিলে সেখানে যে রিলেটিভ পজিশন গুলো সেগুলো কতটা করে বাড়ছিল সেই মেজারমেন্টটাই ছিল এটা বেসিক্যালি। তাহলে আমি যদি ভলিউমটাকে মানে ভলিউম ভি লিখি, ভি কে আমি লিখতে পারি a কিউব টি, ওটাই তো এক্সপ্যান্ড কতটা হচ্ছে সেটা। তাহলে তিনটে দিকে যদি এক্সপ্যান্ড এ করে হয় তাহলে তিন দিকে টোটাল এক্সপ্যানশনকে আমি লিখতে পারি ভি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এ কিউব টি, মানে স্কেল ফ্যাক্টরের কিউব। বুঝতে পারছো কি বলছি? আমি বলছি আমি যেটাকে ভলিউম ধরে নিয়েছিলাম যার মধ্যে ফোটন গ্যাসটা ছিল, এবার তার যদি সেটা যদি একটা ওরকম ট্রায়াঙ্গেলের মতোই তুমি যদি ভেবে নাও যে ওরকম একটা পজিশন, তো সেক্ষেত্রে ওর মানে ট্রায়াঙ্গেল না ভাবলে তুমি কিউবও ভাবো, ওর যে সাইড গুলো প্রত্যেকটা সাইডের যতটা করে এক্সপ্যানশন হবে সেটাই স্কেল ফ্যাক্টর মেপে দেবে। তাহলে আমার যে এক্সপ্যানশনটা সেইটার ভলিউমটাকে আমি যদি ধরে নিই যতটা এক্সপ্যান্ড হলো সেটাকে আমি লিখতে পারি এ কিউব টি, মানে ভলিউমকে আমি এ কিউব টি হিসেবে লিখতে পারি স্কেল ফ্যাক্টরের কিউব হিসেবে। বোঝা গেল? আমি ভিটাকে যদি এ কিউব টি লিখি তাহলে সেক্ষেত্রে 1/v যতটা ডিভিডিটি বাড়লো কত তাই তো? আসবে? হ্যাঁ, তো আমি লেখো যে ইফ ভি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ওই ঢেউ খেলানো সাইন দিয়ে এ কিউব টি, দেন তুমি বার করো 1/v ডিভিডিটি, দেখো খুব সিম্পলিফাইড একটা জিনিস চলে আসবে, -1/a ডিএডিটি এরকম চলে আসবে। মাইনাস আসবে না, জাস্ট 1/a ডিএডিটি এরকম আসবে। মানে বেসিক্যালি ফি ইকুয়াল টু লেখা উচিত না, প্রপোর্শনাল লেখা উচিত, মানে ওই এ কিউব টি এর সঙ্গে প্রপোর্শনাল থাকবে এইটা লেখো। ইকুয়াল টু তো হবে না, ওটাকে প্রপোর্শনাল লেখো, ঢেউ খেলানো না লিখে প্রপোর্শনাল সাইন দিয়ে লেখো, দেন বেটার কনস্ট্যান্টটা। দেন 1/v ডিভিডিটিটা কত আসছে বলো? থ্রি এ ডট বাই এ। আচ্ছা, এবার তুমি ওখানে বসিয়ে দাও যে ইকুয়েশনটা এসেছিল সেখানে এ ডট বাই এ, ঠিক আছে, তাহলে ওইটাকে বসিয়ে দাও ইকুয়েশনে, বসিয়ে দেখো তো টি প্রপোর্শনাল টু এ ইনভার্স পাচ্ছ কিনা। আগে ইকুয়েশনটা কি বলেছিল, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি এসেছিল? কি এসেছিল 1/t dt dt ইকুয়াল টু -1/3v dvdt। সামনে একটা ভি ছিল না? 1/v, না, ভি বাই উপরে টি তো v ডিটি আসার ডিটি ছিল, কারণ ওখানে ফোর সিগমা টি কিউ ভি ছিল তো একটা, ডি ডিটি টাইমস হ্যাঁ, তো একটা ভি ভিটা তো ছিল। নিচে, বাঁ দিকের থেকে ডান দিকে নিয়ে আসো, ডিভিডিটির সঙ্গে v কে নিয়ে আসো। না না, ই কি ছিল, সিগমা টি টু দি পাওয়ার 4 ভি ছিল তাই তো? হ্যাঁ, তো যখন ডেরিভেটিভ করব আর ওপরে t তো ভি ছিল থাকবে সিগমা t টু দি পাওয়ার 4/, 3। হ্যাঁ থাকবে তো, v তো ছিল, আর v তাহলে তো তো ভি, থাকবে, তাহলে ও তো ভি তোমার বাই বাঁ টি, দিকে তো বাঁদিকে আছে ভি বাই টি ডিটি ডিটি। বাঁ দিকে তো আনবো না, ডান দিকে নাও, ভিটাকে ডান দিকে নাও, ডিভিডিটির সঙ্গে নাও, তাহলে 1/v আসছে তো। 1/v, হ্যাঁ 1/v, আচ্ছা আচ্ছা। এবার আমি তো বের করলাম স্কেল ফ্যাক্টরের সঙ্গে 1/v ডিভিডিটিটাই কি আসছে সেটা। এটা তো 1/t dt dt ইকুয়ালস টু মাইনাস সিগমা বাই এ আসছে। সিগমা তো কেটে গেছে, সিগমা এলো কি করে? সিগমা আসবে না, ও হ্যাঁ, সিগমা ছাড়া কি সিগমা আসবে, আসবে? শুধু 1/a, শুধু 1/a, -1/a আসছে।
আর ডিএডিটি যেটা এ ডট ছিল ওটা কি হলো? ডিএডিটি থাকবে তো একটা, এ ডট ছিল না 1/v ডিভিডিটি তে? তোমার 1/v ডিভিডিটি কত এসছিল বলো? ওটা তো এ এ ডট 1/, হ্যাঁ 1/a এ ডট, তাহলে ওই এ ডটটা তো মিস করে গেছো পরের বারে। হ্যাঁ এ ডট মানে ডিএডিটি। এবার দেখো 1/a ডিএডিটি, এটাকে কি লেখা যায়? ডেরিভেটিভ মানে ডিডিটি অফ ln a লেখা যায় না? 1/a ডিএডিটি, এটাকে তো লেখা যায় ডিডিটি অফ ln a। a ভ্যারিজেস 1/t তো। a ভ্যারিজেস 1/t, হ্যাঁ, বা উল্টোটা t ভ্যারিজেস 1/a। দেখো এরপর চলে আসবে, ডান দিকেও একটা ln আসবে, বাদিকেও ln আসবে, ক্যান্সেল করবে, সেখান থেকেই t প্রপোর্শনাল টু a ইনভার্স চলে আসবে, যেটা তোমাদের প্রুফ করার কথা ছিল। হয়েছে? প্রত্যেকের এসছে অভিরূপ? হ্যাঁ হ্যাঁ বাকিদের? শুভজিৎ? হ্যাঁ হ্যাঁ বেশ। অঙ্ক লেখো, কোয়েশ্চেন লেখো। Calculate the red shifts, calculate the red shifts when the size of the universe, when the size of the universe calculate the red shifts when the size of the universe is, calculate the red shifts when the size of the universe is 5%, 20%, 30%, মানে এগুলো এক একটা কেস। 5%, 10, 20%, 30% of the present size as well 3 5 5 10 5, 20, 30 of the present size as well as when it will be 300% of the present size। 5, 20, 30 এর জন্য, আর একটা করবে কার জন্য? 300% এর জন্য। এটা একটা। আর একটা কোয়েশ্চেন লেখো, ক্যালকুলেট দ্য এনার্জি ডেন্সিটি, calculate the energy density and the number density of, calculate the energy density and the number density of photons calculate the energy density and number density of photons in a black body environment at in black body environment at temperature 3000 Kelvin, 150 Kelvin, 3000 Kelvin, 150 Kelvin, 33 Kelvin,
3000 Kelvin, 150 Kelvin, 33 Kelvin, and 2.7 Kelvin. Three thousand 150, 30, 3050, 33, 2.7, 33 and 1.5, 1.3, sorry. লেখা হয়েছে কোয়েশ্চেন দুটো? লিখেছো? হ্যাঁ দি আচ্ছা, এরপরে তোমাদের প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন এসেছিল একবার দেখে নি। হোয়াট ইজ কসমোলজিক্যাল রেড শিফট, হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম ডপলার শিফট? লিখতে পারবে? এই লিখতে পারবে এটার আনসার, অদিতি? এটা ওখানে ছিল না Hello? পিডিএফ এ ডিফল্ট ডপলার শিফট। ডপলার শিফটের থেকে জেনে এই তো বললো শুভজিৎ তখন উত্তরটাকে ভেঙে বলেছিল। একটা কেন হয়, দুটো স্টার বা দুটো গ্যালাক্সি রিলেটিভ ভেলোসিটির জন্য, আর একটা হচ্ছে ইউনিভার্সটা অ্যাজ আ হোল এক্সপ্যান্ড করছে সেটার জন্য যে শিফট হচ্ছে ওয়েভলেন্থে সেটা। তো লিখতে পারবে না ডপলার শিফটের এর পার্থক্য কি এবং ফর্মুলাটা দিয়ে দেবে। বোঝা গেছে? এটা তো খুব পাতি প্রশ্ন। হ্যাঁ। আচ্ছা, আর luminosity ম্যাগনেটিক প্রশ্ন। মেট্রিক দিয়ে প্রশ্ন। দিদি ওটা দেখেছিলে? পাঠিয়েছিলাম সলভ করে। না, তোমার উত্তরগুলো আমার দেখা হয়নি, আমি চেক করে বলবো তোমাকে। এটা ওদেরটা বলছি, আমি সবকটা পেপারে একবার দেখে নি যে এই অবধি থেকে কি কি প্রশ্ন দিয়েছিল। যা দেখতে পাচ্ছি তোমাদের এরপর ওই মেট্রিক আর থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম এই দুটো থেকেই দেয় বেশি। এটা কাদের প্রশ্ন? বেকার প্রশ্ন। না, এটা তো কিছু নেই। এই একটাও তোমাদের তো একটাই সিবিসিএস হয়েছে, তোমাদের তো কিছু পাবেও না। না, আর তোমাদের এখান থেকে আর সেরকম কোনো রেড শিফটের অঙ্ক বা কোয়েশ্চেন দেখছি না। এই একটাই প্রশ্ন দিয়েছিল রেড শিফট থেকে। ঠিক আছে, তাহলে এই অঙ্ক দুটো করতে হবে আর এই রেড শিফট থেকে যেগুলো বললাম সেটা। আর সুশোভন তোমার পেপারগুলো আমি চেক করে বলবো আজকেই বলে দেবো, ঠিক আছে? রাতে বলে দিচ্ছি তোমাকে দেখে, আমার দেখা হয়নি। ওটা দেখে বলে দিচ্ছি। আর কি বলে এরপরে যেটা তোমাদের শুরু হবে সেটা একটু কঠিন জায়গায় বলতে পারো, ওই আইনস্টাইনের পর ওই মেট্রিক ফর্মুলেশন যেগুলো রয়েছে না, সেখান থেকে ফ্রিডম্যান ইকুয়েশন এন্ড অল সেটাই শুরু হবে এরপর, মানে এরপরেই ওই বড় বড় ইকুয়েশন গুলো আসবে। আর অ্যাস্ট্রোতে কতটা পড়িয়েছিলাম? অ্যাস্ট্রোতে কতটা হয়েছিল লাস্ট দিন? এইচআর দিয়ে দিয়েছিল। এইচআর ডায়াগ্রাম বলে দিয়েছি না মনে হয়? বললো তো। বলেছি মেন সিকোয়েন্সটা বলেছি। হ্যাঁ, কিছুটা তো বললে। মেন সিকোয়েন্সটার মধ্যে প্রপার্টি গুলো বলানি, টেম্পারেচার, রেডিয়াস, রিলেশনশিপ গুলো ও এ দিয়ে যেইউতে প্রশ্ন এসছে তো দেখছি।
আমাদের যে ওটাই দেখলাম, তোমাদের কি হচ্ছে দেখলাম না। আচ্ছা তাহলে এই দুটো অঙ্ক তোমরা করবে রেড শিফটের, আর আর তো কোনো কাজ রইলো না। আর একটা অঙ্ক দিয়েছিলাম যেটা হচ্ছে এজ বার করাটা দেখতে দিয়েছিলাম। আর একজন কেউ কি নাম ওর আমি জানি না, কি বাসুদেব বা কিছু একটা বই কিনেছিল জানো তো, দাঁড়াও তোমাদের কিছু বই বলেছে ইন্ডিয়ান অথারের অ্যাস্ট্রোর ওপর, ওর নামটা ভুলে যাচ্ছি। তোমাদেরই একটা বন্ধু জিজ্ঞেস করেছিল, ওকে বলেছিল অর্ণব রায়চৌধুরী বলেছেন আমাকে। না না না, অর্ণব রায়চৌধুরী ফ্লুইডের জন্য ভালো বই, অর্ণবের থেকে অত অঙ্ক পাবে না। ওই মেয়েটা কিনেছিল, কে ছিল কে, কি যেন কি নাম বি দিয়ে বাসুদেব বা কিছু একটা বই, যেটা বললো অনেক প্রবলেমস রয়েছে। আমি এর আগে বইটা দেখিনি, কিন্তু ওখানে বেশ প্রবলেমস গুলো থাকে, সেটা একবার দেখলে ভালো হতো। ঠিক আছে, সেটা না আমি ওকে, ওর কাছে তো রয়েছে বইটা, ওকে বলবো, ওকে জিজ্ঞেস করে তোমাদের বলবো। তাহলে আজকে এই অবধি থাক, রেড শিফট অবধি। আর তোমাদের দুটো পিডিএফ আপলোড করা বাকি, আজকেরটা আর আগের দিনেরটা, তাই তো? দুটো পিডিএফ আপলোড করতে হবে। আর নেক্সট ক্লাস তাহলে কবে? ফ্রাইডে থাকবে? ফ্রাইডে করবে নেক্সট ক্লাস? 5টা তো? হ্যাঁ ওটা 5টা। আমি দেখছি, দাঁড়াও কালকে তো মঙ্গল বুধবার, যদি আমার ওখানে আমি দেখি যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বুধবার একটা ক্লাস নিলেও নিতে পারি, এই ইয়েটাকে একটু শেষ করে দেবো। তাহলে ফ্রিডম্যানিফেশন অব্দি বলে দিতাম। তো সেটা যদি আমি বুধবার করলে রাতের দিকে বুধবার করো। হলে সন্ধে সন্ধে, হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ সন্ধেতেই নেবো, হয় সন্ধে নইলে তোমরা তো 4-5 জন ক্লাস করবে লাইভ, তার জন্য সন্ধে হোক বা ওই ধরো 8টা-7টা থেকে হোক, তো অসুবিধা নেই তো। না না অদিতি না না, ঠিক আছে, তো ওটা আমি দেখে নিচ্ছি। আমি মনে হয় বুধবার তাড়াতাড়ি চলে আসবো, তো যদি তাড়াতাড়ি চলে আসি তাহলে আমি ওই সন্ধ্যেবেলায় নিয়ে না কসমোলজির এই পার্টটাকে শেষ করে দিতে চাইছি। নইলে তুমি শুক্রবার আবার অ্যাস্ট্রো হবে, আবার পিছিয়ে যাবে সেই রোববারও। ঠিক আছে, ধরে নাও বুধবার একটা ক্লাস তোমাদের হবেই সন্ধ্যাবেলা, টাইমটা করে দেবো।